শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অ্যাসিড বেস প্রপার্টিজ অফ অক্সাইডস, হাইড্রোক্সাইডস এন্ড সল্টস নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে দেখো, আমরা প্রথমে জেনে নিই অক্সাইডস, হাইড্রোক্সাইড এবং সল্টস কোন কোন পদার্থগুলোকে বলা হয়। সেক্ষেত্রে দেখো, যদি কোনো এলিমেন্টের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যে দ্বিমৌল যৌগ গঠন করে, সেটি মেটাল হতে পারে অথবা নন মেটাল হতে পারে, সাথে যুক্ত হয়ে যদি দ্বিমৌল যৌগ গঠন করে তখন তাদেরকে বলা হয় অক্সাইডস। তাহলে কারা অক্সাইডস? অক্সাইডস হলো মেটাল অ্যাটম, any non-metal atom when adjoined with oxygen produce a binary compound. They are called oxides. Say metallic oxides, metallic oxides or non-metallic oxide. Non-metallic oxides সেক্ষেত্রে কি কি হতে পারে দেখো, বাইনারি কম্পাউন্ড, এটি হবে বাইনারি কম্পাউন্ড। যেমন আমরা দেখে নেই, যদি মেটালিক অক্সাইড সোডিয়াম when reacts with oxygen produces sodium oxide, এটা হলো মেটালিক অক্সাইড। ম্যাগনেসিয়াম reacts with oxygen, ম্যাগনেসিয়াম অক্সাইড যখন প্রস্তুত করে, দেখো এখানে ম্যাগনেসিয়াম আর শুধু অক্সিজেন, এই যে দ্বিমৌল যৌগ গঠন করে তাদেরকে বলা হয় অক্সাইড। এরপরে আমরা আসব হাইড্রোক্সাইডস। হাইড্রোক্সাইডস কারা? হাইড্রোক্সিল গ্রুপের সাথে সংযুক্ত হয়ে যে সকল মৌল কোন যৌগ গঠন করে তাদেরকে বলা হয় কি? হাইড্রোক্সাইড। যেমন মেটালিক হাইড্রোক্সাইড হতে পারে, সব সাধারণত মেটালিক হাইড্রোক্সাইডই হয়। এক্ষেত্রে খেয়াল করো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এরা হলো কি? হাইড্রোক্সাইডস। পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সিল গ্রুপের সাথে যদি কোনো একটা এলিমেন্ট যুক্ত হয়ে যে কম্পাউন্ড গঠন করে সেগুলোকে বলা হয় হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এরা হলো হাইড্রোক্সাইড। তাহলে সল্ট, এবার আসো সল্ট কারা? যাদেরকে অ্যাসিড এবং বেস পরস্পরের সাথে বিক্রিয়ার মাধ্যমে, যে পরস্পরের ধর্ম নিরপেক্ষণের মাধ্যমে যে পানি ছাড়া অপর যে যৌগটি গঠন করে সেটি হলো সল্টস। এটা স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারো। সল্টস কি? আমরা জানি অ্যাসিড এবং বেস নিউট্রালাইজ রিঅ্যাকশনের মাধ্যমে সল্ট এন্ড ওয়াটার প্রোডাকশন করে। সেক্ষেত্রে কি আমরা যে কোনো অ্যাসিড নিতে পারি, যেমন মনে করো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, বেস হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সোডিয়াম ক্লোরাইড সল্ট এবং কি ওয়াটার। আবার দেখো, আমরা যদি অ্যাসিটিক অ্যাসিড নেই, বেস হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেই, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে অ্যামোনিয়াম কি অ্যাসিটেট, এটি হলো সল্ট। এটি সল্ট, এটি সল্ট, আর এটি হলো ওয়াটার। তাহলে আমরা দেখলাম যে সল্টস এর মধ্যে
অ্যাসিডের তোমার বেসের ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যে যৌগটি গঠিত হয় সেটি হলো তোমার সল্ট। তাহলে আমরা বলতে পারি অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়ায় অ্যাসিডের ক্যাটায়ন এবং কি বেসের বা ক্ষারের অ্যানায়ন মিলে যে যৌগটি গঠিত হয় সেটি হলো সল্ট বা লবণ। আমাদের যে আলোচনার বিষয় সেটি হলো এই যে অক্সাইড, হাইড্রোক্সাইডস এবং সল্টসের কি অ্যাসিড এবং বেস প্রপার্টি। আমরা প্রথমে আসব অক্সাইড সমূহের অ্যাসিডিক এবং বেসিক প্রপার্টি। সাধারণত মেটাল অক্সাইড গুলো অ্যাসিডিক প্রপার্টি অফ, এখানে এখানে আমরা লিখব অ্যাসিড এন্ড বেস প্রপার্টিজ অফ অক্সাইডস। এটি আমরা যদি আলোচনা করি তাহলে সেখানে কি আসবে দেখো। সাধারণত metallic oxides, metallic oxides কারা গ্রুপ, আমরা যদি তোমার পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 2 বলতে গ্রুপ 2 বা টুয়াইস এ যদি ধরি আমরা 1A, টুয়াইস এ, হ্যাঁ, এই যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মেটালিক অক্সাইডস দে আর কি বেসিক অক্সাইডস আর বেসিক ইন নেচার, বেসিক ইন নেচার। এটি আমরা এক্সপ্লেন করব। নাম্বার 2, জেনারেলি নন মেটালিক অক্সাইডস সেগুলো কি কি খেয়াল করো। গ্রুপ 4A, 5A, 6A, group 7A elements are acidic in nature. Acidic in nature এর মানে কি আমরা একটু ডিসকাস করব, সেগুলো খেয়াল করো। জেনারেলি মেটালিক অক্সাইডস আর বেসিক ইন নেচার, নন মেটালিক অক্সাইডস আর অ্যাসিডিক ইন নেচার। তাহলে মেটালিক অক্সাইডস গুলো কেন তারা ক্ষারীয় প্রকৃতির হয় এবং নন মেটালিক অক্সাইডস কেন তোমার অম্লীয় প্রকৃতির হয়, সেগুলো আমরা এখন ডিসকাস করব। সেক্ষেত্রে দেখে নাও, মেটালিক অক্সাইডস গুলো সাধারণত আয়নিক। তারা মেটালিক অক্সাইডস, খেয়াল করো, আমরা যে কোনো মেটালিক অক্সাইড যদি নেই, যেমন সোডিয়াম অক্সাইডস, ম্যাগনেসিয়াম অক্সাইডস, দে আর আয়নিক ইন নেচার। তারা আয়নিক কম্পাউন্ড ফর্ম করে, এটি আয়নিক কম্পাউন্ড ফর্ম করে। এইখানে খেয়াল করবে এদের যে এরা যখন ওয়াটারে ডিজলভ হয়, এরা aqueous sodium ion aqueous oxide ion aqueous, বাট এই যে ফ্রি অক্সাইড আয়ন সে কিন্তু ফ্রি থাকে না, সেখানে একটি রিঅ্যাকশন হয়ে যায়। সেই রিঅ্যাকশনটা আমরা দেখাবো যে এটার ক্ষেত্রে aqueous ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম 2 প্লাস aqueous oxide 2 মাইনাস aqueous, এটি আমরা বলছি ফুললি সেখানে সে আয়নিক হয়। কিন্তু এই অক্সাইড আয়নের ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স এটি স্পেকট্রোস্কোপিক মেথডে প্রমাণ হলেও কিন্তু বাস্তবে অক্সাইড আয়নের ওয়াটারের মধ্যে তার কিন্তু কোনো উপস্থিতি খুঁজে পাওয়া যায় না। সেটি কি ফলে তার নেচারটা কিন্তু তোমার বেসিক হয়ে যায়। একটা রিঅ্যাকশন দেখালেই বুঝবে।
এই যে মেটালিক অক্সাইড, যেহেতু এখানে এই অক্সাইড আয়ন সে ওয়াটার মলিকুলের সাথে পানির সাথে, খেয়াল করো এটা পানি, আমরা জানি পার্শিয়ালি সে এই পানি একটি পোলার মলিকুল, এই হাইড্রোজেন পার্শিয়ালি পজিটিভ, এটা পার্শিয়ালি পজিটিভ, এটা পার্শিয়ালি কি, এটা দেখো পার্শিয়ালি নেগেটিভ। ফলে কি হয়, এই যে অক্সাইড মলিকুল এর সাথে যুক্ত হয়ে যায়, কার সাথে, এই প্রোটনের সাথে যুক্ত হয়ে যায়, প্রোটনের সাথে যুক্ত হয়ে সে হাইড্রোক্সাইড গঠন করে ফেলে। তাইলে সেক্ষেত্রে দুইটা হাইড্রোক্সাইড আয়ন সে ফর্ম করে ফেলে। যখন এই হাইড্রোক্সাইড আয়ন ফর্ম করে ফেলে, দেখো এখানে ম্যাটার সে কিন্তু ওয়াটারের সাথে কোনো রিঅ্যাকশনে যায় না, কিন্তু এই যে হাইড্রোক্সাইড সেটি কি হয়, ওয়াটারের সাথে রিঅ্যাকশনের সাথে যায়, সে প্রোটন গেইন করে ফেলে, ফর দ্য বেসিক নেচার। সে তখন কি হয়, সে এই সলিউশনটা তখন বেসিক হয়ে যায়। আবার বিপরীত ক্রমে আমরা যখন দেখব যে নন মেটালিক অক্সাইডের ক্ষেত্রে কিন্তু এই অক্সাইডগুলো তোমার কোভ্যালেন্ট নেচার, তাদের অক্সিজেনের সাথে যে তাদের বন্ধন থাকে সেখানে একটি সমযোজী বন্ধন তৈরি হয়, বাট এটা আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন হওয়ার কারণে এখানে এরা কি ফুললি আয়োনাইজড ধরা হয়, কিন্তু এখানে অক্সাইড আয়নের উপস্থিতি থাকে না। কেন? কারণ অক্সাইড আয়ন ওয়াটার মলিকুলের সাথে রিঅ্যাকশন করে হাইড্রোক্সাইড আয়ন প্রোডাকশন করে ফেলে। তাহলে হাইড্রোক্সাইড আয়ন প্রোডাকশন করলে তাহলে সলিউশনের মধ্যে এই মেটাল ক্যাটায়ন সে একটা কি, এই এখানে খেয়াল করো, এই মেটাল ক্যাটায়ন কিন্তু সে আর তোমার প্রোটনের সাথে যুক্ত হয় না, বা ফলে সে হাইড্রোক্সাইড আয়নের সাথে এই যে এখানে সে ফুললি আয়োনাইজ থাকে, ফলে সলিউশনটা হয়ে যায় বেসিক। আবার আসবো আমরা নন মেটালিক অক্সাইড। নন মেটালিক অক্সাইডের ক্ষেত্রে যে বিষয়টি ঘটে সেটি দেখো, আমরা যদি এখানে সাপোজ আমরা এখানে নিলাম কার্বন ডাইঅক্সাইড, এটি যে আমরা জানি এটা কি অ্যাসিডিক ইন নেচার। এখানে অক্সিজেনের সাথে যে বন্ধনটা দেখো, এই যে মেটাল এবং অক্সিজেন, কার্বন অক্সিজেন, তোমরা জানো এটি এইরকম একটি বন্ধন সৃষ্টি হয়। এই যে বন্ধন সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা সে যখন ওয়াটার মলিকুলের সাথে থাকবে, দেখো সে ওয়াটার মলিকুলের সাথে যুক্ত হবে, এইখানে যে বিষয়টি ঘটে যে এই অক্সিজেন সে নেগেটিভলি চার্জ, এটা পার্শিয়ালি নেগেটিভ চার্জ, এটা পার্শিয়ালি পজিটিভলি চার্জ, এটা পার্শিয়ালি পজিটিভ। যেহেতু এই অক্সিজেন এবং কার্বন তাদের বন্ডটা খুব স্ট্রং বন্ড, ফলে বন্ডটা কিন্তু এখানে বিচ্ছিন্ন হয় না, না হয়ে এখানে এই সেই অক্সিজেন পার্শিয়ালি নেগেটিভ, এটা পার্শিয়ালি নেগেটিভ, কারণ সে পার্শিয়ালি কি হয়, অক্সিজেন এবং কার্বনের মধ্যে অক্সিজেনের এখানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে সে এই বন্ধন জুড়ে ইলেকট্রনকে নিজের দিকে টানে, সেও টানে, তার ফলে এটা নেগেটিভলি চার্জ। আর এই কার্বন সেন্টারটি সেটি পজিটিভলি চার্জ হয়ে যায়, ফলে কার্বন সেন্টারটি গিয়ে এইখানে দেখে নাও এর সাথে এই যে এখানে এই দুইটা হাইড্রোজেন এখানে তার সাথে কি হয়, এখানে যুক্ত হয়ে যায়, এই যে এখানে যুক্ত হয়ে যায়। যুক্ত হলে এই অক্সাইড আয়নের সাথে যখন এটা যুক্ত হবে একটা, আর এইটা এসে, তাহলে এখানে দেখো এই যে কার্বন এখানে ধনাত্মক চার্জে চার্জিত হলো, আর অক্সিজেন এখানে ঋণাত্মক চার্জে চার্জিত, ফলে কার্বনের সাথে এটা গিয়ে একটা এখানে বন্ধন গঠন করে ফেলবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে দুইটি হাইড্রোক্সিল গ্রুপ হয়ে যাবে, দেখো এই এই আর হলো একটা অক্সিজেন থাকবে তোমার দ্বিবন্ধন, এটি হলো তোমার কার্বনিক অ্যাসিড হয়ে গেল। তাহলে কি হলো যে সে অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সে একটা কি পানির সাথে রিঅ্যাকশন করে সে একটা অ্যাসিড তৈরি করলো, তাহলে এর দ্রবণটা কি হবে, অম্লীয় হবে। তাহলে এইভাবে সকল নন মেটালিক অক্সাইড এর মধ্যে এরা পানির সাথে একটা রিঅ্যাকশন করে ফেলে, তো রিঅ্যাকশন করে সেক্ষেত্রে কি হয়, সেখানে অ্যাসিড দ্রবণ তৈরি করে, ফলে এই নন মেটালিক অক্সাইড বা পদার্থর অক্সাইডগুলো অম্লীয় হয়ে থাকে বা অম্লধর্ম প্রদর্শন করে। এরা যে কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে। এবার আমরা আসবো
অ্যাসিড বেস প্রপার্টিজ অফ হাইড্রোক্সাইড। সাধারণত সকল হাইড্রোক্সাইডই তোমার বেসিক ইন নেচার, তবে দুই একটা হাইড্রোক্সাইড আছে সেগুলো হলো তোমার অ্যাম্ফোটারিক। যেমন আমরা এখানেও কিন্তু আমরা অ্যাম্ফোটারিক বলতে পারি, যেগুলো যেমন মনে করো কিছু মেটালিক অক্সাইড আছে, যেমন তোমার গ্রুপ 3 তে অ্যালুমিনিয়াম আছে, তারপর আবার বেরিলিয়াম আছে, এই তারপরে জিঙ্ক অক্সাইড আছে, এগুলো হলো তোমার এরা হলো অ্যাম্ফোটারিক নেচার। অ্যাম্ফোটারিক নেচার কারণ কি, সেটা হলো যে তারা ওয়াটারে কিন্তু তারা পিওর ওয়াটারে ডিজলভ হয় না, হ্যাঁ, কিন্তু তারা যে কোনো অ্যাসিড এবং ক্ষারের সাথে তখন বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, ফলে সেগুলো তখন অ্যাম্ফোটারিক নেচার হয়। যেমন মনে করো আমরা যদি বলি অ্যালুমিনিয়াম অক্সাইড, এটি অ্যাম্ফোটারিক। অ্যাম্ফোটারিক অক্সাইড মিন্স এরা কিন্তু ওয়াটারে ডিজলভ হয় না, ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে না, কিন্তু সে কি করে, সে অ্যাসিড এবং বেসের সাথে সরাসরি রিঅ্যাকশন করে সল্ট এবং ওয়াটার প্রোডাকশন করে। তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন রিঅ্যাকশন করে তখন সে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যায় আর পানি। আবার সে বেসের সাথে যখন রিঅ্যাকশন করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, এটি তখন তোমার কি হয়, এটি হলো তার কি বেসিক নেচার, এটি বেসিক নেচার আর এটি অ্যাসিডিক নেচার। ঠিক একইভাবে জিঙ্ক অক্সাইড, হ্যাঁ, লেড ডাইঅক্সাইড, এগুলো হলো তোমার অ্যাম্ফোটারিক নেচার, হ্যাঁ, বেরিলিয়াম অক্সাইড, এগুলো হলো অ্যাম্ফোটারিক। এরপর আমরা আসবো যে হাইড্রোক্সাইড সমূহ সাধারণত মেটালিক হাইড্রোক্সাইড আমরা জানি, এরা সবাই তোমার পানিতে ডিজলভ হয় এবং হাইড্রোক্সাইড আয়ন প্রোডাকশন করে, ফলে সেটি স্বভাবতই সাধারণভাবে সেটি ক্ষারীয় দ্রবণ হয়। তবে কিছু হাইড্রোক্সাইড যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেটি অ্যাম্ফোটারিক ইন নেচার। সেটি অ্যাম্ফোটারিক নেচার কেন তোমরা জানো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটি অ্যাম্ফোটারিক। কেন এটি দেখো, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সে কিন্তু ওয়াটারে পানিতে সে তোমার ডিজলভ হয় না, কিন্তু সে বেসের সাথে রিঅ্যাকশন করে এবং অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে। আমরা এখানে দেখতেই পাই যে অ্যালুমিনিয়াম তার সাথে 3টি হাইড্রোক্সিল গ্রুপ এইভাবে যুক্ত থাকে। তাহলে সেক্ষেত্রে কি হলো, এই যে অ্যালুমিনিয়াম তোমরা জানো এখানে আমরা এখানে 3টি হাইড্রোক্সিল গ্রুপ দেখালাম। এখানে যদি প্রত্যেকটা অ্যালুমিনিয়াম তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকে, তাহলে সে যদি 3টি ইলেকট্রন এখানে শেয়ার করে, তাহলে এখন তার ইলেকট্রন হচ্ছে 6টি। তাহলে সেটি কি, সে কিন্তু তোমার কি তার অক্টেট ইনকমপ্লিট, সে ইলেকট্রন ডিফিসিয়েন্ট। সে যখন ইলেকট্রন ডিফিসিয়েন্ট হবে সে তখন কি করবে, যে কোনো তোমার বেসিক এর সাথে বা অ্যাসিডের সাথে যখন সে রিঅ্যাকশন করবে, দেখো সে এই যে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে সে কি করবে, তোমার প্রত্যেকটা হাইড্রোজেন এখানে এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এই হাইড্রোক্সিল গ্রুপ তার সাথে এখানে কি করবে, এখানে ক্লোরিনের সাথে দেখো এখানে ক্লোরিনের মধ্যে কি আছে, এই যে প্রত্যেকটা ক্লোরিন আমরা জানি যদি এখানে হাইড্রোজেনটা আলাদা হয়ে যায়, প্রত্যেকটা ক্লোরিনের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে সেই মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে সে অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়ে সে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এবং প্রত্যেকটা হাইড্রোক্সিল এর হাইড্রোজেন চেঞ্জ হয়ে যাবে, হাইড্রোক্সিল তোমার প্রতিস্থাপিত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি গঠন করবে। আবার ঠিক একইভাবে সে যখন কোনো রকম তোমার কি বেসিক সলিউশনের মধ্যে সে থাকবে, তখন কি হবে, OH3+ কোনো বেসিক সলিউশনে সে যখন তাকে যোগ করা হয়, মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যুক্ত করা হয়, তখন সেক্ষেত্রে কি হবে, সে ওই হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে এখানে একটা
অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রোক্সাইড আয়ন তৈরি করে ফেলে তোমার, ফলে যে তার দুই ধরনের নেচার, সে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে এবং বেসের সাথেও রিঅ্যাকশন করে। তাহলে এটি হলো অ্যামফোটারিক নেচার। এটি বুঝতেই পারছো এখানে ঠিক সে কিভাবে যুক্ত হয়, হাইড্রোক্সাইড আয়নের সাথে সে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে এটা অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রোক্সাইড আয়ন ফর্ম করে। এবার আমরা আসবো যে অ্যাসিড এবং বেস প্রপার্টিজ কি অফ অ্যাসিড এন্ড বেস প্রপার্টিজ অফ সল্টস। এখানে খেয়াল রাখো অ্যাসিড এবং বেসের যে প্রপার্টিজ অফ সল্টস আমরা যখন আলোচনা করব তাহলে দেখতে হবে সল্টের নেচারটা কি। অর্থাৎ সল্ট, এখানে দেখো একটি সল্টের কি দুইটি অংশ থাকে, সেটি কি কি আমরা যদি একটি সল্ট দিয়ে দেই, সেখানে ধরো MX, এখানে এই এমটি কি, সেটি হলো বেসিক রেডিক্যাল, এটা N প্লাস তার চার্জ, এটা N মাইনাস, তাহলে এটি হলো তোমার বেসিক রেডিক্যাল, বেসিক রেডিক্যাল, আর এটি হলো অ্যাসিডিক রেডিক্যাল, অ্যাসিড রেডিক্যাল, যেটি আমরা বলছি একটা বাংলা হলো তোমার ক্ষারকীয় মূলক, একটা অম্লীয় মূলক। তাহলে এই যে ক্ষারকীয় মূলক এবং অম্লীয় মূলক এরা কোত্থেকে আসে, সেটি ক্ষারকীয় মূলক আসে তোমার কোত্থেকে, ক্ষার থেকে, আর অ্যাসিডীয় মূলক আসে অম্ল থেকে। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, যখন বিক্রিয়া করে তখন অ্যাসিড থেকে অ্যাসিডের তোমার অ্যানায়ন এবং ক্ষারের ক্যাটায়ন মিলে যে যৌগটি গঠন করে সেটি হলো সল্ট। আবার বলছি যে অ্যাসিড বেস রিঅ্যাকশন করে সল্ট তৈরি করে, সল্ট আর ওয়াটার। তাহলে এই যে সল্ট আসবে কোত্থেকে, ওই যে MX, খেয়াল করো Mn প্লাস Mn মাইনাস, এটা যে X মাইনাস ধরো, তাহলে সেটা কি খেয়াল করবে, এই যে এইটি আসে বেস থেকে আর অ্যানায়নটি আসে অ্যাসিড থেকে, সেজন্য এটিকে বলা হচ্ছে বেসিক রেডিক্যাল, এটিকে বলছে অ্যাসিড রেডিক্যাল। যেমন আমরা যে কোনো একটা সল্ট দেখলাম, যেমন সোডিয়াম ক্লোরাইড, তাহলে দেখো সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আসছে কোত্থেকে, যদি দেখো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সোডিয়াম ক্লোরাইড আর কি পানি হবে। দেখো সোডিয়াম আয়নটি আসছে বেস থেকে আর ক্লোরাইড আয়নটি আসছে অ্যাসিড থেকে, সেজন্য এটিকে বলছি আমরা কি, সোডিয়ামটিকে বলছি বেসিক রেডিক্যাল আর ক্লোরাইডটাকে বলছি অ্যাসিড রেডিক্যাল। অর্থাৎ সোডিয়াম আয়ন কামস ফ্রম বেস, ক্লোরাইড আয়ন কামস ফ্রম অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং বেস থেকে তোমার এই অ্যাসিড বেস রিঅ্যাকশনের সময়, নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের সময় ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ অ্যাসিড থেকে অ্যাসিডের ক্যাটায়ন এবং বেইজের ক্যাটায়ন মিলে যে যৌগটা তৈরি করে সেটি হলো সল্ট। এবার আমরা আসবো এই যে সল্টের নেচার যদি জানতে পারো তাহলে এই সল্টের অ্যাসিড বেস প্রপার্টি সহজে বুঝতে পারবে। আমরা দেখব যে এই যে সল্ট, আমরা 4 ধরনের সল্ট হতে পারে, এখানে আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করি। নাম্বার 1, হ্যাঁ, যদি আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়ে আলোচনা করি, এটি এক ধরনের সল্ট। হ্যাঁ, নাম্বার 2 তোমার সোডিয়াম সায়ানাইড, এটি আরেক ধরনের সল্ট, সোডিয়াম সায়ানাইড। নাম্বার 3 অ্যামোনিয়াম ক্লোরাইড, এটি আরেক ধরনের সল্ট। নাম্বার 4 হ্যাঁ অ্যামোনিয়াম অ্যাসিটেট, অ্যামোনিয়াম অ্যাসিটেট, এটা দেখো এটি হলো CH3COONH4। এই 3 ধরনের সল্ট নিয়ে আমরা আলোচনা করব। এরা সল্ট কেন, খেয়াল করো এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এবং ক্লোরাইড, এখানে সোডিয়াম ক্যাটায়ন আর এটা অ্যানায়ন। এই সল্টটিকে বলা হয় সল্টস অফ স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস, সল্টস অফ স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস। তাহলে সল্টস অফ স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস যখন হয়, খেয়াল করো যখন স্ট্রং বেস আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড আর স্ট্রং অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তাহলে এই যে এখান থেকে যদি ক্লোরাইড আয়নটা চলে যায়, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি, সে প্রোটন ডোনেট করা। এই প্রোটন ডোনেট করে সে কিসে পরিণত হবে, ক্লোরাইড আয়নে পরিণত হবে। তাহলে এই যে ক্লোরাইড
ক্লোরাইড আয়ন হলো তার কনজুগেট, ক্লোরাইড আয়ন হলো তার কনজুগেট কি বেস। এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা দেখো, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, আর হলো আমরা যেটা পাই সেটা হলো ওয়াটার ধরে নিলাম। এখন দেখে নাও, এই যে সোডিয়াম আয়ন, এখানে কিন্তু তোমার সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন আলাদাই থাকে, তারা ওয়াটারের সাথে কোনো রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না, পার্টিসিপেট, তারা ওয়াটারের সাথে কোনো রিঅ্যাকশন করে না। সেটা কেন করে না? এই যে সোডিয়াম আয়ন হলো কনজুগেট অ্যাসিড। খেয়াল রাখবে, এটি ভালো করে বুঝবে। কনজুগেট অ্যাসিড অফ এ স্ট্রং বেস। আচ্ছা, এর মানেটা কি খেয়াল করো। আমরা সবসময় জানি একটি স্ট্রং বেসের কনজুগেট অ্যাসিড উইক, অর্থাৎ তার ক্ষমতা কম। আবার একটি স্ট্রং বেসের কনজুগেট, স্ট্রং বেস মানে স্ট্রং অ্যাসিড যদি ধরো, হ্যাঁ, এই যে স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস, এটা হলো তোমার, আমরা যদি এখানে লিখি কনজুগেট বেস অফ এ স্ট্রং অ্যাসিড, আমরা বলছি এটি হলো তার ক্ষমতা কম, এটি উইক, আর এটিও উইক। একটি খেয়াল করো, কনজুগেট অ্যাসিড অফ এ স্ট্রং বেস, সবসময় খেয়াল রাখবে একটা স্ট্রং বেসের কনজুগেট অ্যাসিড সবসময় দুর্বল। হ্যাঁ, কারণ কি, সে যখন স্ট্রং বেস, সে কি, আবার বলছি যে কনজুগেট অ্যাসিড অফ এ স্ট্রং বেস, এটির ক্ষমতা কম, এটি উইক অ্যাসিড। আবার কনজুগেট বেস অফ এ স্ট্রং অ্যাসিড, এটি উইক। তাহলে এটি যদি উইক, এটি তোমার এই উইক অ্যাসিড হয়, খেয়াল করো, সে কনজুগেট বেস অফ এ স্ট্রং অ্যাসিড, সে তার বেসটা হলো, সে হলো একটা উইক বেস, আর এটা হলো উইক অ্যাসিড। সে যদি উইক অ্যাসিড হয় আর এটা যদি উইক বেস হয়, তাহলে তারা কিন্তু ওয়াটারের সাথে, পানির সাথে রিঅ্যাকশন করবে না। দ্যাট মিন্স সোডিয়াম আয়ন ডোন্ট রিঅ্যাক্ট উইথ ওয়াটার, ক্লোরাইড আয়ন ডোন্ট রিঅ্যাক্ট উইথ ওয়াটার। ফলে কি হয়, নিউট্রাল সলিউশন হয়। সেটি কি হয়, নিউট্রাল, অর্থাৎ সলিউশনটা তখন তাহলে কি হবে, নিউট্রাল। তাহলে এই সল্টের নেচার অনুযায়ী সে কি তার অ্যাসিড এবং বেসিক প্রপার্টি শো করবে কিনা, সেটি হলো সে তোমার সেখান থেকে এক্সপ্লেন করা যায়। এবার আসো, যদি সোডিয়াম সায়ানাইড ধরো, তাহলে আমরা বলছি যে হলো সোডিয়াম আয়ন আর কি সায়ানাইড আয়ন তৈরি করবে। এই যে সায়ানাইড আয়ন আর সোডিয়াম আয়ন, এটি হলো স্ট্রং বেসের কনজুগেট অ্যাসিড, এটা উইক অ্যাসিড, আর এটা হলো উইক অ্যাসিডের কনজুগেট বেস, তাহলে সেটি হলো স্ট্রং বেস। আমরা জানি স্ট্রং বেস অ্যানায়ন যদি হয়, তাহলে তার প্রোটনের প্রতি এফিনিটি থাকবে। তাহলে সে প্রোটনের প্রতি যদি এফিনিটি থাকে, তাহলে সে তখন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে ফেলবে। এখানে দেখো, সোডিয়াম আয়ন ওয়াটারের সাথে কোনো রিঅ্যাকশন করবে না, নো রিঅ্যাকশন। বাট সায়ানাইড আয়ন, সে যেহেতু স্ট্রং বেস, সে ওয়াটারের থেকে কি করবে, প্রোটন নিয়ে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করবে, আর সেটি ওয়াটার মলিকিউলটি কিসে পরিণত হবে, সে নিউট্রালাইজ হয়ে যাবে। এখানে দেখো, সে হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে, তাহলে তার সলিউশনটা কি হবে, বেসিক হয়ে যাবে, অর্থাৎ তার সলিউশনটা কি হবে, বেসিক। সো the solution will be basic। ঠিক একইভাবে তোমরা এটা যদি দেখতে পারো সোডিয়াম ফ্লোরাইড, তাহলে সোডিয়াম ফ্লোরাইডের সলিউশনটা কি হবে, সেটাও কিন্তু বেসিক হবে। সেটি কি হবে, বেসিক সলিউশন হবে। কেন, কারণ সোডিয়াম আর হাইড্রোজেন ক্লোরাইড একটি
উইক অ্যাসিড, কিন্তু তার হাইড্রোজেন ফ্লোরাইড থেকে যে ফ্লোরাইড আয়নটি আসবে সেটি হলো একটি স্ট্রং বেস, কনজুগেট স্ট্রং বেস। স্ট্রং কনজুগেট বেস হলে সে কি করবে, ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে আবার কি তোমার ওয়াটার থেকে প্রোটন সে নিয়ে নেবে, সে প্রোটন গেইন করবে। যেহেতু এখানে প্রোটন গেইন করবে, ওয়াটারটা পানি তখন কিসে হাইড্রোক্সিল আয়নে পরিণত হবে, তাহলে সেক্ষেত্রে সলিউশনে হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়, অর্থাৎ প্রোটনের কনসেন্ট্রেশন কমে যাবে পানি থেকে প্রোটন যদি নিয়ে নেয় সে, তাহলে কি হবে, এটা দেখো এখানে সেই জিনিসটি কি হবে, যে আমরা যদি সোডিয়াম ফ্লোরাইড নেই, তাহলে সোডিয়াম ফ্লোরাইড সে আয়নিত হয়ে সোডিয়াম আয়ন আর কি ফ্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন সে ওয়াটারের সাথে কোনো রিঅ্যাকশনে যাবে না, নো রিঅ্যাকশন। কিন্তু ফ্লোরাইড আয়ন সে যেহেতু সে কি একটি কনজুগেট স্ট্রং কনজুগেট বেস, এই ফ্লোরাইড আয়নকে তার প্রোটনের প্রতি অ্যাফিনিটি বেশি, তাহলে প্রোটন পানি আমরা জানি নিউট্রালাইজ, একটা নিউট্রাল সলিউশন পানি, কিন্তু পানির মধ্যে থেকে যদি প্রোটন কমে যায়, প্রোটনটা কি হাইড্রোজেন ফ্লোরাইড নিয়ে নেবে, মানে হাইড্রোজেন ফ্লোরাইড গঠন করবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন ফ্লোরাইড হবে আর কি তোমার হাইড্রোক্সাইড আয়ন। ফলে এই হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেল, ফলে সলিউশনটা হবে, সো দ্য সলিউশন উইল বি বেসিক। এটি বুঝতে হবে তোমাদেরকে, তাহলে সলিউশনটা কি হবে, বেসিক হবে। এবার তোমরা আরেকটি জিনিস দেখতে পারো, যদি অ্যামোনিয়াম সায়ানাইড হয় বা অ্যামোনিয়াম ক্লোরাইড হয়, তাহলে যদি অ্যামোনিয়াম, আমরা এইটিতে আসি, যদি অ্যামোনিয়াম ক্লোরাইড হয়, এটি আমরা নিয়েছিলাম সোডিয়াম সায়ানাইড, খেয়াল রাখবে এগুলো আলোচনা করেছে, এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি, অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ এ সল্টস অফ কি, এখানে দেখো সল্টস অফ উইক বেস এন্ড স্ট্রং অ্যাসিড। অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ এ সল্টস অফ কি উইক বেস এন্ড স্ট্রং অ্যাসিড। তাহলে উইক বেস কি, উইক বেসটা কি ছিল এখানে, মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি উইক বেস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি স্ট্রং বেস। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন রিঅ্যাকশন করে তখন কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, খেয়াল রাখো, আর ওয়াটার হবে এটি। তো এইখানে অ্যামোনিয়াম আয়ন কামস ফ্রম কি একটি উইক বেস আর ক্লোরাইড আয়ন কামস ফ্রম এ স্ট্রং অ্যাসিড। তো স্ট্রং অ্যাসিডের আমরা বলছি কনজুগেট বেস ক্লোরাইড আয়ন। তো এই যে কনজুগেট বেস, হ্যাঁ, এটা কনজুগেট বেস অফ কি স্ট্রং অ্যাসিড, তাহলে সে কি, সে উইক, তার ক্ষমতা কি হবে, বেশি হবে না কম হবে, কনজুগেট বেস অফ স্ট্রং অ্যাসিড, তার মানে সে উইক বেস, তাহলে সেটা কি উইক বেস, তাহলে উইক বেস কি, it has a little capacity for gaining proton from water, সে ওয়াটারের সাথে রিঅ্যাকশনে যাবে না। কিন্তু অ্যামোনিয়াম আয়ন এটি খেয়াল করো, এটি কি, এটি হলো কনজুগেট অ্যাসিড অফ কি উইক বেস, তার মানে কি সে একটা কনজুগেট অ্যাসিড অফ উইক বেস হবে, সে স্ট্রং অ্যাসিড, মানে সে কনজুগেট অ্যাসিড অফ উইক বেস মানে কি, সে হবে স্ট্রং অ্যাসিড, খেয়াল রাখবে। সে যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে সে কি, তার প্রোটন ডোনেটিং ক্যাপাসিটি বেশি, তাহলে সে তখন ওয়াটারের মধ্যে, পানির মধ্যে সে প্রোটন ডোনেট করে দেবে, তাহলে পানি প্রোটন গেইন করবে, পানি প্রোটন গেইন করে কিসে, হাইড্রোনিয়াম আয়নে পরিণত হবে। তোমরা জানো হাইড্রোনিয়াম আয়নে যখন পরিণত হবে তখন কি, সেক্ষেত্রে ওয়াটারের অ্যাসিডিটি বেড়ে যায়, ওয়াটারের কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে। তাহলে আমরা আসি সেটা এবার দেখে নেই, তাহলে কি হবে, যে অ্যামোনিয়াম ক্লোরাইড এর মধ্যে ক্লোরিন ডোন্ট রিঅ্যাক্ট উইথ ওয়াটার, বাট অ্যামোনিয়াম আয়ন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে সে কি করবে, তোমার হাইড্রোনিয়াম আয়ন গঠন করবে আর
অ্যামোনিয়াতে পরিণত, এটা উইক বেস, এটি হলো কি স্ট্রং অ্যাসিড। তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশন কি, এখানে হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেল, ফলে সেটি কি হবে অ্যাসিডিক হবে। তাহলে এটি হবে বেসিক আর এটি হলো অ্যাসিডিক। তাহলে এইরকম সলিউশন যদি হয় তাহলে সেটি কি হবে অ্যাসিডিক হয়ে যাবে। অর্থাৎ আবার যদি তুমি খেয়াল রাখো, যদি এরকম হয় অ্যামোনিয়াম সায়ানাইড দাও, অ্যামোনিয়াম সায়ানাইড, বা আমরা এখানে এই যে এইটা নিয়েছি হ্যাঁ অ্যামোনিয়াম এসিটেট, এই দুটি কিন্তু এদের ক্ষেত্রে যদি এটা ছিল কি সল্টস অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, হ্যাঁ সল্টস অফ কি, এটা যদি এই সল্টস অফ স্ট্রং বেস এন্ড স্ট্রং অ্যাসিড হয় তাহলে সেটা নিউট্রাল হবে। এই সল্টস অফ স্ট্রং বেস উইক অ্যাসিড সেটা বেসিক হবে। এই সল্টস অফ কি তোমার উইক বেস স্ট্রং অ্যাসিড এটা অ্যাসিডিক হবে। আর এই সল্টস অফ, এটা দেখো সল্টস অফ উইক বেস উইক অ্যাসিড, সল্টস অফ উইক বেস উইক অ্যাসিড, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাদেরকে খেয়াল করতে হবে যে উইক অ্যাসিড এবং উইক বেস থেকে যে তোমার তাদের যে কনজুগেট বেস এবং কনজুগেট অ্যাসিড আসবে সেগুলো তোমার কে এর মান কত বা কেবি এর মান কত, সে কে যদি বেশি হয় তাহলে সেটা অ্যাসিড হবে, যদি কেবি এর মান বেশি হয় তাহলে সেটা বেস হবে। আমরা একটু এক্সপ্লেন করবো সেটা। তাহলে এটা দেখে নেই, এইটি আমরা যেটা বলছি খেয়াল রাখো, এটা মুছে দিই পরে আমরা আবার লিখবো এগুলো। তাহলে নাম্বার 4 হলো salts of weak acid, salt of weak acid and কি weak base। তাহলে সেগুলা কি আমরা একটু দেখে নেই। মনে করো যেমন অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম এসিটেট, অ্যামোনিয়াম ফরমেট, আচ্ছা এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম এসিটেট, অ্যামোনিয়াম ফরমেট, দেখো এখানে দুটিই কিন্তু উইক অ্যাসিড এবং উইক বেসের সল্ট। এটা যেমন এইখানে অ্যাসিডটা কি, এটা হলো হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তাহলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা কি উইক, খেয়াল করো উইক বেস, এটি উইক অ্যাসিড। এটা দেখো এখানে এই যে এটা NH4 প্লাস সায়ানাইড মাইনাস অ্যামোনিয়া, এখানে অ্যাসিডের আয়ন আর NH4 প্লাস, তাহলে এটি আসছে কোথা থেকে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটি উইক অ্যাসিড। এটি আসছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস, এটিও একই ফরম্যাট NH4 প্লাস। এটা দেখো এটি হলো ফর্মিক অ্যাসিড, যেটিকে বলা হয় উইক অ্যাসিড। আর এই যে অ্যামোনিয়াম কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটি উইক বেস। তাহলে আমরা এখানে দেখো যে অ্যামোনিয়াম আয়ন, এদের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে এই অ্যামোনিয়াম আয়ন এবং সায়ানাইড আয়ন, অ্যামোনিয়াম আয়ন একটা কি, সে যদি উইক বেস থেকে আসে, সে একটা কনজুগেট অ্যাসিড, এটা কনজুগেট বেস। তাহলে এই কনজুগেট অ্যাসিড এবং এই কনজুগেট বেসের তাদের কে এবং কেবি এর মান দেখতে হবে। যদি কে গ্রেটার দেন কেবি হয় তাহলে সেটি তার সলিউশন হবে অ্যাসিড। কি বলছে আবার এখানে, যেহেতু এটা
এটি একটি কি তাহলে এটি উইক বেসের কি তোমার একটি উইক বেসের তোমার কনজুগেট অ্যাসিড, তার মানে এটি স্ট্রং। আবার উইক অ্যাসিডের কনজুগেট বেস এটিও স্ট্রং। তাহলে তাদের ক্ষেত্রে এখন দুইজনেই তো সমান, তাহলে এটা তো নিউট্রাল হওয়ার কথা। কিন্তু আমরা দেখব তখন তার কে এবং কেবি এর মান, অর্থাৎ এর ক্ষেত্রে আসবে কে, আর এর ক্ষেত্রে দেখতে হবে কেবি। এই দুইটির মধ্যে দেখা যায় যদি তোমার কে গ্রেটার দেন কেবি হয় তাহলে সলিউশনটি হবে অ্যাসিডিক। আবার যদি খেয়াল করো, যদি তোমার এই কেবি গ্রেটার দেন কে হয় তাহলে সেটি হবে বেসিক। কিন্তু যদি আবার কেবি ইকুয়াল কে হয় তাহলে সেটি হবে নিউট্রাল। আমরা এইগুলো একটু হিসাব করে দেখতে পাই। তাহলে এখন আমরা অ্যামোনিয়াম সায়ানাইডের কথা হিসাব করি। তাহলে অ্যামোনিয়াম আয়ন comes from ammonia or ammonium hydroxide, which is a weak base. তাহলে এটি একটি কি কনজুগেট অ্যাসিড। তাহলে এই কনজুগেট অ্যাসিডের আমরা কে, তাহলে কে ভ্যালু অফ অ্যামোনিয়াম আয়ন ইকুয়াল হবে তোমার আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার আর কেবি অফ অ্যামোনিয়া অর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটি আমরা এখন বের করে দেখব। এটি হলো 1 × 10⁻⁻14 পানির আয়নিক গুণফল, তোমরা সবাই জানো। আর কেবি অফ অ্যামোনিয়া এটি হলো 1.8 × 10⁻⁵। তাহলে ভাগ করে রেজাল্ট আসবে 5.6 × 10⁻⁻10। এগেইন তাহলে কি সায়ানাইড, তাহলে সায়ানাইড comes from hydrogen cyanide, which is a কি তোমার উইক অ্যাসিড। তাহলে এই সায়ানাইড আয়ন এটা কি, এটি হলো কনজুগেট বেস। সো কে ভ্যালু অফ কেবি অফ কি সায়ানাইড আয়ন ইকুয়াল কি আসবে KW আর কে অফ হাইড্রোজেন সায়ানাইড বা হাইড্রোসায়ানিক অ্যাসিড, তাহলে সেটার ভ্যালু কত আসবে? এটি দেখো, সেটি হলো 1 × 10⁻⁻14 আর হলো তোমার কি, আর হলো 4.9 ইন্টু হাইড্রোজেন সায়ানাইডের হলো 4.9 ইন্টু 10⁻⁻10। তাহলে এটা দেখো কত আসে, তাহলে সেক্ষেত্রে এটা আসবে 2.0 ইন্টু 10⁻⁻5। তাহলে আমরা দেখতে পাচ্ছি KB is greater than K। তাহলে KB is greater than যদি KB হয় তাহলে সেটা কি হবে? তাহলে এখানে KB is greater than Ka। তাহলে the solution will be, so solution of ammonium cyanide will be basic। এইভাবে তোমাকে এটি বের করে দেখতে হবে। তাহলে আমরা আবার অ্যামোনিয়াম অ্যাসিটেটের কথা এখন আমরা হিসাব করে দেখব তার কে ভ্যালু কত। তাহলে অ্যামোনিয়াম কামস ফ্রম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কি এখানে অ্যাসিডিক অ্যাসিটেট, দ্যাট মিন্স CH3C double O acetate ion comes from acetate ion CH3C double O acetate ion comes from
comes from কি ethanoic acid, ethanoic acid which is a weak acid. ওকে, তাহলে আমরা এবার এটা দেখব যে এই যে অ্যাসিডেড আয়ন, দিস ইজ কি কনজুগেট বেস, তাহলে Kb of CH3 COO ইকুয়াল হবে কি, উপরে হবে Kw, নিচে কি Ka of ইথানোইক অ্যাসিড CH3 COO। এটি একদম দেখো এখানে এই 1 × 10⁻⁻14 আর হলো কি 1.8 ইনটু কি 10⁻⁻5, তাহলে রেজাল্ট আসলো কি 5.6 ইনটু 10⁻⁻10। দেখো এখানে কে আর কেবি ভ্যালু সেম, তাহলে হেয়ার Kb K is equals Kb. So the solution of CH3 COON is 4. এটা অ্যামোনিয়াম অ্যাসিটেট ইজ কি হবে নিউট্রাল, এটা তাহলে এটি হলো নিউট্রাল সলিউশন হবে। এবার আমরা দেখতে পাবো কি অ্যামোনিয়াম ফরম্যাট, তাহলে অ্যামোনিয়াম ফরম্যাটের ক্ষেত্রে অ্যামোনিয়া, আর আমরা দেখি ফরম্যাটটা কত আসে, অ্যামোনিয়াম ফরম্যাট। সেই ক্ষেত্রে আমরা দেখব অ্যামোনিয়াম ফরম্যাট কত আসে, তাহলে এটি হলো Kb অফ কি অ্যামোনিয়া। তাহলে এখানে দেখো এই ফরম্যাট আয়ন কামস ফ্রম HCOO, ফরম্যাট আয়ন comes from কি ফর্মিক অ্যাসিড, এটি ফর্মিক অ্যাসিড থেকে আসে। তাহলে আমরা জাস্ট এখন এটা এইভাবে করলে তার ফর্মেট হিসেবে তার কেবি গুলো হিসাব করা যদি আমরা একবারে লিখে ফেলি, সেটি আসবে তোমার 5.9 ইন্টু 10⁻⁻11। তাহলে এখানে দেখো একটি হলো অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটি কত কি 5.6 ইন্টু 10⁻⁻10, আর এটি আসছে কত কি 10⁻⁻11। তাহলে কোন মানটি বেশি, এই মানটি বেশি। যদি তোমার এখানে কনজুগেট অ্যাসিড আর এটা কি এটা হলো বেস, তাহলে বেসের কেবি এর মান কি, কেবি এর মান কি তোমার কম 10⁻⁻11, আর এটা হলো কি সেটি হলো 10⁻⁻10, তাহলে -10 হলে সেটি কি হবে অ্যামোনিয়াম, এটা কি কনজুগেট অ্যাসিড, তাহলে তার কে এর মান বেশি, তাহলে কে এর মান যদি বেশি হয় তাহলে সলিউশন উইল বি অ্যাসিড। Ka greater than কি Kb, so the solution of কি অ্যামোনিয়াম ফরম্যাট is acidic। এটা এইরকম আমরা এই সল্টস অফ উইক অ্যাসিড এন্ড উইক বেস যদি আমরা নেই, তাহলে বিভিন্ন সময় তাদের দ্রবণ কি কখনো অম্লীয়, কখনো মানে তোমার নিরপেক্ষ, কখনো কি হতে পারে, কখনো তোমার এই ক্ষারকীয় হতে পারে। এবার আসবো আমরা যদি সোডিয়াম সালফাইড নেই, এখানে দেখো এটা সোডিয়াম সালফাইডের ক্ষেত্রে তাহলে আমরা একটু এগুলো লিস্ট করে লিখবো। এখানে দেখো সোডিয়াম বাইসালফাইড, এইটি যদি হয় তাহলে এর সলিউশনটা কি ধরনের হয়, এই সোডিয়াম বাইসালফাইড, এখানে দেখো সোডিয়াম আর হলো বাইসালফাইড। এখানে এই যে বাইসালফাইডের হলো একটি অ্যামফোটারিক নেচার, তাহলে অ্যামফোটারিক এরকম নেচারের ক্ষেত্রে তখন তার দেখতে হবে যে সেক্ষেত্রে তার তোমার এটা তো একটা বেস, হ্যাঁ, আর এটি কি হবে, এটি একটি উইক অ্যাসিড হবে। তাহলে সেক্ষেত্রে সোডিয়াম আয়ন কি
ডোন্ট রিঅ্যাকশন উইথ কি ওয়াটার মলিকুল, এখানে কোনো রিঅ্যাকশন হবে না। বাট এখানে দেখো বাইসালফেট আয়ন সে কিন্তু ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে। তাহলে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে কি করতে পারে, সে প্রথমে কি এখানে সালফিউরাস অ্যাসিড তৈরি করবে আর হলো হাইড্রোক্সাইড আয়ন। এই যে রিঅ্যাকশন এখানে দেখো সে কি করলো, একটা কি এখানে সে একটা প্রোটন গেইন করবে। তাহলে প্রোটন যদি গেইন করে সে একটা কি বেজ হিসেবে কাজ করে। তাহলে সে যদি বেজ হিসেবে কাজ করে তখন তার এইটার কেবি ভ্যালুটা কত, এটার কেবি ভ্যালুটা আমরা দেখবো। কেবি হলো তার এখানে কত আসে 6.7 × 10⁻³ আবার এই যে বাইসালফেট সেটি আবার কি করতে পারে, সে প্রোটন ডোনেট করতে পারে। তাহলে সে যখন অ্যাসিড হিসেবে কাজ করে, সে ওয়াটারের সাথে সে যখন আবার অ্যাসিড হিসেবে কাজ করবে, সে তখন কি করবে, সে একটা প্রোটন ডোনেট করে দিল। তাহলে দেখো এখানে ওয়াটার সে কি করলো, একটা প্রোটন যদি তোমার ডোনেট করে দেয় তাহলে সেটি হবে সালফাইড আয়ন আর কি হাইড্রোনিয়াম আয়ন। তাইলে এই ক্ষেত্রে তার সে যখন এখানে অ্যাসিড, তাহলে তার কে ভ্যালু কত, তাহলে কে ভ্যালু এখন আমরা দেখতে পাবো এখানে 1 × 10⁻⁻7। তাহলে তার কে ভ্যালু বেশি। তাহলে যদি তার কে ভ্যালু বেশি হয় তাহলে এক্ষেত্রে তোমার কি হবে, সলিউশনটা হবে অ্যাসিডিক। তাইলে এই এর সলিউশন হবে অ্যাসিডিক। এবার আমরা সামারাইজ করে ফেলি যে একটি অ্যাসিড এবং বেসের ফলে যে সল্ট তৈরি হবে সেই সল্টের তোমার সলিউশনটা কি কি হবে। যদি আমরা বলি অ্যাসিড এটা কি বেস, তাহলে আর হলো সল্ট। তাহলে এটি যদি স্ট্রং অ্যাসিড হয়, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, তাহলে এটি হবে নিউট্রাল। আচ্ছা, যদি স্ট্রং অ্যাসিড আর উইক বেস হয়, যদি স্ট্রং অ্যাসিড কি উইক বেস হয় তাহলে সলিউশন কি হবে অ্যাসিডিক। আবার নাম্বার 3, যদি উইক অ্যাসিড কি স্ট্রং বেস, তাহলে উইক অ্যাসিড স্ট্রং বেস সেটি কি হবে, সেটি হবে বেসিক। আর নাম্বার 4 কি উইক অ্যাসিড উইক বেস, এটি এই যে, তাহলে উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে তিনটি জিনিস। কি কি দেখতে হবে, যদি কে গ্রেটার দেন যে আয়ন তৈরি হবে সেই আয়নগুলো কে এবং কেবি দেখতে হবে। যদি কে গ্রেটার দেন কেবি হয় তাহলে সেটি হবে অ্যাসিডিক, আর যদি কেবি গ্রেটার দেন কে হয় তাহলে সেটি হবে বেসিক, আর যদি তোমার কে এ ইজিক্যালস কেবি হয়, কে এ ইজিক্যালস কেবি হয় তাহলে সেটি হবে কি নিউট্রাল। এই হলো একটি কি সল্টের ক্ষেত্রে আমরা তার সলিউশনটা কি ধরনের হতে পারে। এবার তোমরা করে নাও, যদি আমরা কয়েকটা দিতে পারি, যেমন মনে করো ফেরিক ক্লোরাইড, এটি সলিউশনটা কি হবে। তারপরে তোমার কপার সালফেটের সলিউশন কি হবে, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সলিউশন কি হবে। তাহলে এখানে দেখো এটি একটি সল্ট, এটি ক্যাটায়ন আর কি এখানে খেয়াল করো ফেরিক হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, এগুলো হলো উইক বেস, আর এটি হলো কি তোমার স্ট্রং অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিড আর কি উইক বেস,
স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে এটা সেটা কি হবে? অ্যাসিডিক হবে, তাহলে সেটা হবে অ্যাসিড। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো সেখানে কি হবে? কপার সালফেট, কপার হাইড্রোক্সাইড উইক বেস, আর এটা কি সালফেট হলো কি স্ট্রং, কি এটা উইক বেস। এটা দেখো কপার সালফেট হলো কি উইক, অ্যাসিড হবে কি স্ট্রং। এখানে দেখো এটি হলো এই যে সালফেট, এটি আসছে কোত্থেকে? এটি স্ট্রং অ্যাসিড থেকে, তাহলে স্ট্রং বেস এটা, স্ট্রং অ্যাসিড উইক বেস, স্ট্রং অ্যাসিড, এটা দেখো স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে কি হবে? সেটাও অ্যাসিডিক হবে। আর এইটাও দেখো স্ট্রং অ্যাসিড কি উইক বেস, তাহলে সেটাও কি হবে? অ্যাসিডিক হবে। যদি সোডিয়াম কার্বনেট দেখো, সোডিয়াম কার্বনেট, তাহলে এটি কি উইক অ্যাসিড কি স্ট্রং বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, খেয়াল করো উইক অ্যাসিড স্ট্রং বেস, তাহলে সেটি কি হবে? বেসিক নেচার হবে। এই তাহলে সেটি কি হবে? বেসিক কি সলিউশন। এবার আমরা আরো কতগুলো দেখতে পারি। পটাশিয়াম আয়োডাইড যদি দেখো, পটাশিয়াম আয়োডাইড সলিউশন অফ পটাশিয়াম আয়োডাইড, তাহলে সেটি কি হবে? এটি হবে নিউট্রাল, এটি হবে নিউট্রাল। কেন? কারণ হাইড্রোজেন আয়োডাইড কি, এটা আসছে হাইড্রোজেন আয়োডাইড থেকে, আর এটি আসছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে, তাহলে হাইড্রোজেন আয়োডাইড একটি স্ট্রং অ্যাসিড, পটাশিয়াম একটি স্ট্রং বেস, তাহলে এই যে এই দুইটাই হলো কি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। স্ট্রং বেসের কি, স্ট্রং বেসের তোমার ওই কি কনজুগেট অ্যাসিড উইক, আবার স্ট্রং কি অ্যাসিডের কনজুগেট বেস কি উইক, তাহলে দুইটাই উইক, ফলে সেটা নিউট্রাল হয়ে যাবে। তাহলে সেই সলিউশনটা কি হবে? নিউট্রাল হবে। আমরা সেগুলো যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা এক্সপ্লেন করেছি। এবার আমরা কতগুলো দিয়ে আমরা তোমাদেরকে দেখতে পারি যে সেগুলো কি কি হবে। যদি এখানে দেখো, যদি পটাশিয়াম ক্লোরাইড হয়, পটাশিয়াম ক্লোরাইড সেটি কি হবে? তোমরা দেখে বুঝতে পারছো সেটি নিউট্রাল। হ্যাঁ, যদি তোমার লিথিয়াম আয়োডাইড হয়, লিথিয়াম আয়োডাইড, তাহলে সেটি কি হবে? লিথিয়াম হলো কি লিথিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন, হাইড্রোজেন আয়োডাইড, এটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, তাহলে সেটি কি হবে? নিউট্রাল হবে। এইগুলো এইভাবে তোমাকে বের করে দেখতে হবে। আচ্ছা, এরকম যদি তোমাকে বলা হয় তোমার সোডিয়াম সালফেট, তাহলে সোডিয়াম সালফেট দেখো, সোডিয়াম সালফেট, এইখানে একটা বিষয় আছে, সেটা হলো যদি এখানে দেখো এই যে সোডিয়াম আয়ন আর কি সালফেট আয়ন, হ্যাঁ এই সোডিয়াম আয়ন সালফেট আয়ন, এটা স্ট্রং অ্যাসিড এটা স্ট্রং বেস, সেটা নরমালি নিউট্রাল হওয়া, তবে এটি কখনো আবার বেসিক নেচারও হয়ে থাকে। কারণ এই যে সালফেট, সালফেট সে কি করে? সে আবার তোমার সালফেট প্রোটন এর সাথে যুক্ত হয়ে কি বাইসালফেট গ্রহণ হয়। তাহলে এই যে বাইসালফেট, বাইসালফেট আবার তোমার কি বাইসালফেট আবার সে প্রোটন গ্রহণ করে তাহলে কি সে আবার কিসে সালফিউরিক অ্যাসিডে পরিণত হতে পারে। ফলে এটি তো সে প্রোটনের ডেনসিটি কমায় দিল, তাহলে সেক্ষেত্রে তখন কি সে এটা বেসিক নেচারও হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসবো এই যে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস মূলত কি একটি তোমার মেটাল ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ একটি সল্টের ক্যাটায়ন এবং অ্যানায়নের তোমার স্ট্রেংথের উপর ডিপেন্ড করে যে ওর কি সেটি তোমার অ্যাকুয়াস সলিউশনে সেটি সলিউশনটা কি অ্যাসিডিক হবে না বেসিক হবে। আমরা একটু এগুলো যদি লিখে দিই তাহলে বুঝবে। যদি খেয়াল করো অ্যামোনিয়াম আয়ন থাকে, তাহলে যেই আয়নের কারণে সলিউশন অ্যাসিডিক হবে সেটি খেয়াল করো। যদি সেখানে তোমার কি থাকবে অ্যামোনিয়াম আয়ন থাকে,
তাহলে সেটা অ্যাসিডিক হবে। যদি মেটাল ক্যাটায়ন, হাই চার্জের মেটাল ক্যাটায়ন থাকে তাহলে সেটা অ্যাসিডিক হবে। যেমন তোমার লেড 4+, এটাও এই ধরনের ক্যাটায়নের যদি কোনো সল্টের আয়ন থাকে তাহলে সেই সলিউশনটা অ্যাসিডিক হবে। হ্যাঁ, যেমন আবার এইটাও হতে পারে কি, আমরা একটু আগে দেখলাম Fe3+, এই ক্যাটায়ন, এবং কি যদি কপার 2+, এগুলো যদি কোনো সল্টের মধ্যে থাকে তাহলে ওই সলিউশনটা অ্যাসিডিক হবে। আবার দেখো অ্যানায়ন থাকলে, কোন কোন অ্যানায়ন আবার ক্যাটায়ন থাকলে সেটা নিউট্রাল হবে। যদি ক্লোরাইড আয়ন থাকে সেটা নিউট্রাল হবে। যদি ব্রোমাইড আয়ন থাকে এটি হলো তোমার সেটা কি নিউট্রাল। তাহলে ব্রোমাইড আয়ন থাকলে সেটা নিউট্রাল হবে, আয়োডাইড আয়ন থাকলে সেটি কি হবে, নিউট্রাল হবে। নাইট্রেট, এই যে কোনো নাইট্রেটের মধ্যে নাইট্রেট আয়ন থাকলে সেটি কি হবে, যদি নিউট্রাল হবে। আর সালফেট আয়ন থাকলে সেটি নিউট্রাল হবে। পটাশিয়াম পারক্লোরেট, এখানে দেখো KClO4, এটি নিউট্রাল হবে। এইগুলো অ্যানায়ন। আবার যদি ক্যাটায়ন ধরো, ক্যাটায়ন কোন কোনগুলো থাকলে, যেমন সোডিয়াম আয়ন যদি থাকে, পটাশিয়াম আয়ন যদি থাকে তাহলে সেটি কি হবে, তোমার তোমার নিউট্রাল হবে। হ্যাঁ, লিথিয়াম আয়ন থাকলে সেটা নিউট্রাল হবে। আর বেসিক হবে কখন, বেসিক হবে যদি আমরা দেখি যে ফ্লুরাইড আয়ন যদি থাকে তাহলে সেটা বেসিক হবে। হ্যাঁ, এটা দেখো নাইট্রেট আয়ন থাকলে, সে নাইট্রাইট আয়ন থাকলে সেটা বেসিক হবে। যদি সালফাইড আয়ন থাকে সেটা বেসিক হবে। যদি অ্যাসিটেট আয়ন থাকে CH3COO, সেটা তোমার কি বেসিক হবে। সায়ানাইড আয়ন থাকবে সেটাও বেসিক হবে। হ্যাঁ, বুঝতে পারছো? কার্বনেট থাকলেও সেটাও তোমার বেসিক হবে। আরো যদি আমরা অ্যানায়ন দিলে, হাইড্রোক্সাইড আয়ন থাকলে তো অবশ্যই বেসিক হবে। হ্যাঁ, হাইড্রোক্সাইড, হাইড্রাইড আয়ন থাকলেও বেসিক হবে। হ্যাঁ, হাইড্রোক্সাইড আয়ন থাকলে বেসিক হবে। আর অক্সাইড আয়ন, তাহলে এই ধরনের বিভিন্ন সল্টের মধ্যে যদি সল্টের মধ্যে অক্সাইড আয়ন থাকে তাহলে সেই নেচারটা বেসিক হবে। যদি হাইড্রোক্সাইড আয়ন থাকে সেটা কি তোমার বেসিক হবে। যদি কার্বনেট থাকে, সায়ানাইড থাকে, সেগুলো হলো কি বেসিক নেচারের হবে। এবার আমরা দেখতে পাই যে acid base properties of কি oxide, hydroxide and কি salts। হ্যাঁ, তোমাদের পরীক্ষা আসে যে কপার সালফেটের জলীয় দ্রবণ অম্লীয় কেন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় কেন। তাহলে সেগুলো এই তোমার তাদের দেখতে হবে যে ওই যে সল্টটি তোমার গঠিত হলো, সল্টটি কি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট, না স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্ট, বা উইক অ্যাসিড স্ট্রং বেসের সল্ট। তাহলে এর নেচারের উপর তুমি এক্সপ্লেন করতে পারবে যে এটি কি মানে অ্যাকুয়াস সলিউশন কি তোমার কি হবে, অ্যাসিডিক হবে না বেসিক হবে। আজকে এইটুকু পর্যন্তই। আমরা এই অ্যাসিড বেস নিয়ে প্রায় 10টা লেকচার দিয়েছি তোমাদের। এখানে খেয়াল করো যে 10টা এই লেকচারের মধ্যে আমি আমার মোটামুটি তোমাদের অ্যাসিড বেসের যতটুকু সিলেবাস ছিল সবটাই কমপ্লিট করেছি। আমরা আগামী ক্লাসে নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।